অভয়া হত্যা এবং তারপরে যে দুর্নীতির ঘটনাগুলো সামনে এসে তাতে আমাদের আমাদের এটা মনে হয় যে অভয়া হয়তো কোনো দুর্নীতি চক্রের বিরোধিতা করেছিল, যার জন্য তাকে তাকে শহীদ হতে হয়। মানে যে জন্য আমরা ওকে হুইসিল ব্লোয়ারের সম্মান দিই, আমরা ওকে শহীদের সম্মান দিই। এখানে খোলাখুলি বলছি, একদম। আরজি করেও গত 4 বছরে অন্তত 4 জন আত্মহত্যা করেছে, কিন্তু সেই কোনো আত্মহত্যাতেই কোনো আনন্যাচারাল ডেথে কিন্তু এই ধামাচাপা দেওয়ার জন্য যে একটা চক্র সক্রিয় হয়ে উঠছে বলে আমরা দেখতে পাচ্ছি, সেটা সক্রিয় হয়নি। আরজি করে একজনের নাম আপনারা শুনেছেন, ডক্টর সন্দীপ ঘোষ, আরজি করে যিনি প্রিন্সিপাল ছিলেন। আরজি করের প্রিন্সিপাল আরজি করে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিল। তাদের বলা যে ঠিক আছে, তোমাকে ছেড়ে দেবো, তোমরা মুচলে গেল। কি মুচলেখা হচ্ছে যে সন্দীপ ঘোষ খুব ভালো মানুষ, তার বিরুদ্ধে আমরা ডক্টর কৌশিক চাকি এবং ডক্টর পূর্ণব্রত গুণের প্ররোচনায় এসে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপ ঘোষ খুব ভালো মানুষ। দুজন এইটা করতে অস্বীকার করে, ডক্টর চন্দ্রমৌলি ঝা এবং ডক্টর মৈনাক রায়। এদের দুজনের ইন্টার্নশিপ কমপ্লিশন 1 বছর আটকে রাখা হয়। ওর যে প্রাণ গেছে, প্রাণ যাওয়ার জন্য দুটো ইনজুরি থেকে ওর প্রাণ গেছে। একটা হচ্ছে ওর গলা টেপা হয়েছে, তাকে ওকে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে, আর ওকে মুখের ওপর চাপ দেওয়া হয়েছে যাতে নিঃশ্বাস নিতে না পারে। দুটো একসঙ্গে করা হয়েছে। সেই দুটো একসঙ্গে একজনের পক্ষে করা সম্ভব নয়। যেখানে অভয়ার ডেড বডি পাওয়া গেছিল, সম্ভবত সেখানে হত্যা হয়নি। আড়াল করার যে চেষ্টা করা হচ্ছে, সেটা তো আমরা 9 তারিখ থেকেই বুঝতে পেরেছি। মেয়ের নির্যাতন নিগ্রহ হয়েছে, তার বিচার পেতে গেলে যদি এমএলএ এমপি হতে হয়, তাহলে অতগুলো সিট তো বোধহয়, অতগুলো এমএলএ আসন বা এমপির আসনই তো বোধহয় নেই। নির্যাতনের বিচার পেতে গেলে ক্ষমতায় আসতে হবে, নাহলে বিচার পাওয়া যাবে না। এটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। আগস্ট 2024 সাল। আমার ফেসবুক ফিডে স্ক্রোল করতে করতে একটা খবর আসে যে একটি মেডিকেল কলেজ, সেখানে একটি মেয়ে, তিনি ডাক্তার, তিনি রেপড হয়েছেন এবং খুন হয়েছেন। খুন কথাটা ছিল না, মারা গেছেন। তারপর স্ক্রোল করতে করতে আরো নানা রকম খবর আসতে থাকে। তখন জানা যায় যে মেডিকেল কলেজ আরজি কর, এবং সেখানে সেই ডাক্তার, তিনি, তার বয়স এবং নাম ছাড়া অন্যান্য ডিটেলস আসতে থাকে। ব্রুটালি রেপড হয়েছেন সেই মেডিকেল কলেজের ভিতরেই, এবং ইত্যাদি ইত্যাদি। আমি জানি যে আপনারা আমাকে অমানুষ ভাববেন, ধিক্কার দেবেন, কিন্তু আমার প্রাথমিক প্রতিক্রিয়া ছিল যে আরো একটি ঘটনা এবং ছোট্ট ঘটনা, সুতরাং এরকমই হতে হয়েছে আগেও, হতে থাকবে, চলতে থাকবে, এবং অন্যান্য আরো ঘটনার মতোই এই ঘটনারও কোনো বিচার হবে না, এরকম তো হতেই থাকে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে তার ঠিক 5 দিনের মাথায় বিপুল সংখ্যক মানুষ, এবং শুধুমাত্র কলকাতা নয়, শহরতলি, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে প্রায় সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষেরা তারা রাস্তায় নামেন, রাস্তা দখল করেন, এবং তাদের দাবি ছিল একটাই, যে বিচার চাই। এবং এই বিচার চাইতে বিভিন্ন মানুষজন তারা এগিয়ে এসেছিলেন। তাদের রাজনীতির কারো কারো ছোঁয়া ছিল, দলীয় রাজনীতির কারো কারো সেই দলীয় রাজনীতির ছোঁয়া ছিল না। বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসেছিলেন, এবং তার জন্য বিভিন্ন মানুষকে নানা রকম হেনস্থার মুখে পড়তে হয়েছিল। সেসব অতীত। কিন্তু এই আন্দোলন যতক্ষণ চলেছে, প্রাথমিক পুরোভাগে ছিলেন জুনিয়র ডাক্তাররা,
তাদের সহকর্মী খুন হয়েছেন, কর্মক্ষেত্রে খুন হয়েছেন, এবং তাদেরকে সাপোর্ট করছিলেন, ভরসা যোগাচ্ছিলেন আমাদেরই ডাক্তারবাবুরা। সেই মেয়েটির নাম হয়ে ওঠে অভয়া, আমাদের কলকাতার মেয়ে অভয়া, আমাদের মেয়ে। গড়ে ওঠে অভয়া মঞ্চ, এবং এই আন্দোলনের পুরোভাগে যারা ছিলেন তাদের একজন আজকে আমাদের অতিথি, ডাক্তার পুণ্যব্রত গুণ। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারবাবু, প্রথমেই অনেক অনেক ধন্যবাদ যে এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি এসেছেন। ডাক্তারবাবু, আমি যেরকম শুরুতে বললাম যে 9ই আগস্ট এই ঘটনাটা ঘটেছিল এবং 11th আগস্ট আমার কাছে ফেসবুকে এই খবরটি আসে। আমি জানতে চাইবো যে আপনি প্রথম এই খবরটি কিভাবে, মানে কবে জানতে পেরেছিলেন এবং কিভাবে আপনার কাছে এসেছিল? সিনিয়র ডাক্তারদের 5টি সংগঠনের একটা যৌথ মঞ্চ আছে, যৌথ মঞ্চটার নাম হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। এই জয়েন্ট প্ল্যাটফর্মে 2জন আহ্বায়ক আছেন, যুগ্ম আহ্বায়ক, তার মধ্যে আমি একজন। 9 আগস্টে ছিল শুক্রবার আমার নৈহাটিতে থাকার কথা, আজকের মতোই একটা শুক্রবার। 9 আগস্ট আমি নৈহাটিতে ছিলাম, সেদিন একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। 9:30 নাগাদ আমাদেরই একজন, আমাদের যে সদস্য সংগঠনগুলো তাদের মধ্যে একটা সংগঠন হচ্ছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, সরকারি চিকিৎসকদের যে সর্ববৃহৎ যে সংগঠন, তার যিনি নেতা ডক্টর মানস গুমটা, তিনি বাঁকুড়া থেকে ফোন করেন। বাঁকুড়া থেকে ফোন করে আমাকে জানান যে এরকম আরজিকর মেডিকেল কলেজে একটা আনন্যাচারাল ডেথ হয়েছে এবং সেই ডেথটাকে ঢাকা দেওয়ার জন্য মানুষজন ব্যাকুল হয়ে পড়েছে। তো আপনারা একটু মানে আপনি আরজি করে যান এবং অন্যদেরও যাওয়ার জন্য বলুন। তো আমাদের যে মেকানিজম আছে, আমাদের আরেকজন কনভেনার ডক্টর হীরালাল কোনার আছেন, ডক্টর হীরালাল কোনারকে আমি ফোন করি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অন্যান্য সংগঠনগুলির নেতৃত্বকে খবর দিই। মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার এবং ছাত্রদের যে সংগঠন, সেই সংগঠনগুলোকে আমরা খবর দিই। মানে আমরা খবরটা পেয়েছিলাম ওই 9 তারিখই সকালের দিকে, আচ্ছা, 9:30 নাগাদ, 9:30 পৌনে 10টা নাগাদ। ঘটনাটি ঘটেছিল 8 তারিখ রাত্রিবেলা, আমরা যেটা মানে শুনতে পেয়েছি। 8 তারিখ 12টার পরে তো 9 তারিখ হয়ে যায়। 9 তারিখ ভোর রাতে সম্ভবত সেই সময় হয়েছিল ধর্ষণ এবং হত্যাকাণ্ডটা হয়। আপনি বললেন যে আপনি জানতে পেরেছেন যে আনন্যাচারাল ডেথ, মানে তখন কি রেপ হয়েছে এই খবরটি পেয়েছিলেন নাকি? যেভাবে এটা পাওয়া গেছিল, তারপরে তো খবর আসতে থাকে, যেভাবে ওর বডিটা পাওয়া গেছিল এবং বডির মধ্যে যে ক্ষত চিহ্নগুলো দেখা যাচ্ছিল, সেই ক্ষত চিহ্ন থেকে এটা পরিষ্কার ছিল যে ওর উপর যৌন হেনস্থা হয়েছে। আচ্ছা, যৌন হেনস্থা করে তাকে মেরে ফেলা হয়েছে। তো সেটা তো আমরা জানতে পেরেছিলাম। তো আমরা ওখানে পৌঁছেই, আমি নৈহাটি থেকে যাই, ডক্টর কোনার কলকাতাতে নিজের কর্মস্থল থেকে যান। আমরা যখন ওখানে পৌঁছাই তখন ওখানে অলরেডি মেডিকেল কলেজ এবং এসএসকেএম হসপিটালের জুনিয়র ডাক্তাররা তখন ওখানে হাজির হয়ে গেছে। মেডিকেল কলেজের ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যে ছাত্রছাত্রীরা তারা হাজির হয়ে গেছে। আর তাছাড়াও মানে আমি যেহেতু সবকিছুই বলবো, সবারই ইয়ে গুলো বলা উচিত। এসইউসিআই এর যে সংগঠন, এসইউসিআই এর সংগঠনের চিকিৎসক এবং ছাত্ররা তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল। বিজেপির কিছুজন তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল। তো আমরা যখন ওখানে পৌঁছাই তখন অলরেডি একটা বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গেছে। আপনি বলছিলেন যে আপনার কাছে খবর এসেছিল যে এই ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, চাপা দেওয়ার চেষ্টা এই জন্যই আমাদের কাছে খবর এসেছিল। এবারে আরজি করে একজনের নাম আপনারা শুনেছেন, ডক্টর সন্দীপ ঘোষ, আরজি করে যিনি প্রিন্সিপাল ছিলেন। আরজি করের প্রিন্সিপাল আরজি করে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিলেন 2022 সাল থেকে। 2022-এ আরজি করে
ছাত্রছাত্রীরা হস্টেলের দাবিতে, স্বচ্ছ হাউস অফ সিট সিলেকশনের দাবিতে, কমন রুমের দাবিতে কতগুলো আন্দোলন করে। সেই আন্দোলনের পাশে জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা ছিলাম, অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররাও ছিল। তো সেই আন্দোলনটাকে ক্রাশ করার জন্য সন্দীপ ঘোষ যা যা করা সবকিছু করে। এটা মানে এই ঘটনা, অভয়া ঘটনার অনেক আগে, 3 বছর 2 আগে। আচ্ছা, এমনকি যারা আন্দোলনে ছিল সেই স্টুডেন্টদেরকে ফেল করায়। যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে ছিল, ইন্টার্নশিপ হচ্ছে আমি পাশ করার পরে আমরা একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার পাই। পার্মানেন্ট রেজিস্ট্রেশন পাওয়ার জন্য 1 বছরে ইন্টার্নশিপ করতে সমস্ত ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে। এই ইন্টার্নশিপ কমপ্লিশনের একটা ব্যাপার আছে। আমি কোন একটা ডিপার্টমেন্টে কাজ করলাম, সেই ডিপার্টমেন্টের হেড সই করে দিলেন যে এতদিন উপস্থিত ছিল, সেইটা দেখিয়ে ইন্টার্নশিপ কমপ্লিশন করতে হয়। ইন্টার্নশিপ কমপ্লিশন হলে তাহলে পার্মানেন্ট রেজিস্ট্রেশন পাওয়া যায়, তাহলে একজন পূর্ণাঙ্গ চিকিৎসক হতে পারে। এই ইন্টার্নশিপ কমপ্লিশন আটকে দেওয়া হয়। একজনের কমপ্লিশনে সই করা হয়ে গেল, সেই সইটাকে হোয়াইটনার দিয়ে মুছে দেওয়া হয়। এবং তারা এক এক করে তারপরে এদেরকে এক এক করে মুছে লেখানো হয়। তাদের বলা হয় যে ঠিক আছে, তোমাকে ছেড়ে দেবো, তোমরা মুছে লেখা দাও। কি মুছে লেখা হচ্ছে যে সন্দীপ ঘোষ খুব ভালো মানুষ, তার বিরুদ্ধে আমার নাম এবং আরেকজন ডাক্তার নেতা, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের ডক্টর কৌশিক চাকি এবং ডক্টর পূর্ণবোধ গুণের প্ররোচনায় এসে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপ ঘোষ খুব ভালো মানুষ। দুজন এইটা করতে অস্বীকার করে, ডক্টর চন্দ্রমৌলি ঝা এবং ডক্টর মৈনাক রায়। এদের দুজনের ইন্টার্নশিপ কমপ্লিশন 1 বছর আটকে রাখা হয়। 1 বছর বাদে তারা কোর্টে মুভ করে তাদের রেজিস্ট্রেশন পায়। তো আরজিকর মেডিকেল কলেজে ভয়ের রাজত্ব ছিল। ভয়ের রাজত্ব থাকা সত্ত্বেও আমাদের লোকজনেরা তো ওখানে আছেন, সিনিয়র ডাক্তার আছেন, তারা তো মুখ খুলছেন না, কিন্তু তারা দেখছেন এবং তারা আমাদেরকে জানাচ্ছেন। তো আমরা এটা জানতে পারি যে শাসক দলের যে লবিটাকে নর্থ বেঙ্গল লবি বলা হয়, নর্থ বেঙ্গল লবির লোকজন যাদের আরজি করে থাকার কথা নয়, যাদের থাকার কথা, যারা থাকতে পারেন তারাও আছেন, যাদের থাকার কথা নয় তারাও আছেন। ক্যালকাটা পুলিশের কমিশনার পৌঁছে গেছেন। যে অঞ্চলে মেয়েটির বাসস্থান সেখানকার এমএলএ পৌঁছে গেছেন। তো এগুলো আমরা জানতে পেরে গেছিলাম। এবং যেটা শোনা যায় যে সন্দীপ ঘোষের প্ল্যান ছিল যে তাড়াতাড়ি করে বডিটাকে যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া এবং আত্মহত্যা বলে দেখানো। কিন্তু এই ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তাররা জেনে ফেলায় এবং তারা বিক্ষোভ দেখানো শুরু করে। আর যে করে জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীরা তারা ওই ভয় সত্ত্বেও যখন তাদের সহকর্মী নিহত হয়েছে, তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং তখন ওই পোস্টমর্টম না করে, মানে পোস্টমর্টম করে বা না করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এটা সম্ভব ছিল না। আমরা যখন পৌঁছই সেই সময় ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়েস্ট হয়। পোস্টমর্টমের আনন্যাচারাল ডেথ হলে পোস্টমর্টমের আগে একজন ম্যাজিস্ট্রেটের তাহলে যেটা দেখেন যে ডেড বডিটা কি পরিস্থিতিতে পড়ে আছে, তার আবরণ কি আছে, বাইরে থেকে কি কি ইনজুরি দেখা যাচ্ছে। তো আমরা যখন ছিলাম তখন এই ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হয়, তারপর তাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়। পোস্টমর্টেম কি ঠিকঠাক হয়েছিল? না, পোস্টমর্টম ঠিকঠাক হয়েছিল এই প্রশ্নটা যদি বলেন, পোস্টমর্টম ঠিকঠাক হয়নি। আচ্ছা, পোস্টমর্টমের কতগুলো নিয়ম আছে। পোস্টমর্টমের নিয়ম হচ্ছে যে সূর্যাস্তের আগে পোস্টমর্টম করতে হয়। সূর্যাস্তের পরে যদি পোস্টমর্টম করা হয় তাহলে সেটা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পোস্টমর্টম করতে হয়। এই কারণটা কি, মানে এই নিয়মটা কেন সূর্যাস্তের আগে পরের? সূর্যাস্তের আগে পরে সূর্যের আলোতে ইনজুরি গুলো বিয়ে করে দেখা যাবে, ভালো করে দেখা যাবে। আগের নিয়ম ছিল যে, এখন তো লাইট বা না, কিন্তু নিয়মটা এখনো তাই আছে। আচ্ছা, এবং সূর্যাস্তের পরে যদি পোস্টমর্টম করতে হয় তাহলে অনুমতি নিতে হয়, বিচার বিভাগের অনুমতি। সেটা অনুমতি ছাড়াই
পোস্টমর্টম হয়েছিল। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 3 জনের একটা টিম তৈরি করে দেওয়া হয় যারা পোস্টমর্টম করবে। এই পোস্টমর্টমের টিমে আরজি করে 2 জন ফরেন্সিক স্পেশালিস্ট ছিলেন, আর তৃতীয় যে স্পেশালিস্ট তাকে ডেকে আনা হয়েছিল এনআরএস থেকে। এনআরএস এর কোনো সিনিয়র মানে আরজি করের ফরেন্সিকের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাদের কিন্তু নয়। একদম নিচু যে মানে শিক্ষকদের মধ্যে সবচেয়ে নিচু স্তরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্কের একজন মহিলা ফরেন্সিক এক্সপার্ট, তাকে এনআরএস থেকে ডেকে আনা হয় পোস্টমর্টম করার জন্য। এই 3 জনের টিমে কে অর্ডার দেন আরজি করের ভাইস প্রিন্সিপাল। আচ্ছা, একটা কলেজের ভাইস প্রিন্সিপাল তার নিজের কলেজের ফ্যাকাল্টিদের অর্ডার দিতে পারেন, কিন্তু অন্য কলেজের ফ্যাকাল্টিকে ডেকে আনতে গেলে সেটা হায়ার অফিসারদের আদেশ করতে হয়। মানে সেটা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন বা এই র্যাঙ্কের কোন অফিসার, তিনি অন্য কলেজ থেকে এগুলো নিয়ে আসতে পারেন। তো সেটা হয়নি। মানে এবং তৃতীয় যে ফরেন্সিক এক্সপার্টের কথা বলছি, তিনি এর আগে যে শাসক দল ছিল এই শাসক দলের ঘনিষ্ঠ ছিল। থার্ড হচ্ছে যে সাধারণভাবে কোনো একটা হাসপাতাল, এই হাসপাতালে একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, সাধারণভাবে সেইখানে পোস্টমর্টম করা হয় না, অন্য কোনো জায়গায় করা হয়, অন্য কোনো ইনস্টিটিউটে করা হয়। বায়াসনেস যাতে না থাকে। এর আগেও এরকম বিভিন্ন জায়গায় হয়েছে যে কোনো একটি মেডিকেল কলেজে আত্মহত্যা বা আনন্যাচারাল ডেথ, তার পোস্টমর্টম সেই কলেজে না করে অন্য কলেজে করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আরজি করেই পোস্টমর্টম হলো। তারপর আরো তো ইরেগুলারিটি ছিল, মানে এগুলোকে একটা বৈধতা দেওয়ার জন্য কিছু জুনিয়র ডাক্তারকে দিয়ে সই করি না, ওই যে সই করা মানেই নেই, মানে তাদের তো কোনো থাকারই কথা না। মানে জুনিয়র ডাক্তারদের প্রেজেন্সে তো পোস্টমর্টম হওয়ার কথা না। কিছু জুনিয়র ডাক্তার থাকতে পারেন যারা শিক্ষানবিশ, যারা ওই ডিপার্টমেন্টে শিক্ষানবিশ, তারা থাকতে পারেন, কিন্তু অন্য জুনিয়র ডাক্তারদের উপস্থিতি বা তাদেরকে দিয়ে সই করে নেওয়া, এটার কোনো আইনি বৈধতা নেই। এগুলো হয়নি। তারপরে আমরা যেটা শুনেছিলাম, যখন ওর দেহটা সেমিনার রুমে পড়েছিল তখন ওর বডির যে অবস্থিতি, বডির যে অবস্থান, সে অবস্থান থেকে মনে হচ্ছিল যে তার পেলভিসে ফ্র্যাকচার আছে, মানে কোমরের হাড়ে ফ্র্যাকচার আছে। কিন্তু এই ইনজুরি গুলোকে দেখতে গেলে এক্স রে বা সিটি স্ক্যান করার কথা। অভয়ার কিন্তু এক্স রে বা সিটি স্ক্যান করা হয়নি। মানে এই গাফিলতিগুলি রয়েছে, এই গাফিলতিগুলো তো মানে এগুলোতে আমি মানে ইয়েতেই বলতে পারি, এই গাফিলতিগুলো হয়েছিল। মানে এটা কি গাফিলতি নাকি ইচ্ছাকৃত, আপনার কি মনে হয়? আমার মনে হয় ইচ্ছাকৃত। আচ্ছা, আপনি মানে যে বর্ণনা দিচ্ছিলেন এবং আমরাও পরে বিভিন্ন বর্ণনা শুনেছি, আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে, অনেকের কাছেই, আমার নিজের কাছেও, যে এই বিবরণটা ভয়ঙ্কর, বিভৎস। আপনি নিজে ডাক্তার, বিভিন্ন খবরাখবর আপনার কাছে পৌঁছয়। হ্যাঁ, এই ঘটনা শোনার পরে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? প্রথমত যে মেডিকেল কলেজগুলোতে আত্মহত্যার ঘটনা ঘটে, এটা কি আত্মহত্যা? এটা তো আত্মহত্যা নয়। না, এটা নয়, কিন্তু যে ঘটনাগুলি ঘটে সেগুলিও তার মধ্যে অনেকগুলো আত্মহত্যা থাকে। কারণ ডাক্তারদের মানে যারা হবু ডাক্তারি ছাত্রদের যে স্ট্রেসের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়, তাদের পড়াশোনা, পরীক্ষা, সবকিছু, ইঁদুর দৌড়, এই সবকিছু মিলে আত্মহত্যার ঘটনা। সেটা আজকে বলে না, 40 বছর আগে আমি যখন মেডিকেল ছাত্র ছিলাম, আমারও এক ক্লাসমেট, সে ফার্স্ট ইয়ারে পড়ার সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। এরকম মানে আরজি করেও গত 4 বছরে অন্তত 4 জন আত্মহত্যা করেছে। কিন্তু সেই কোনো আত্মহত্যাতেই, কোনো আনন্যাচারাল ডেথে কিন্তু এই ধামাচাপা দেওয়ার জন্য যে একটা চক্র সক্রিয় হয়ে উঠছে বলে আমরা দেখতে পাচ্ছি, সেটা সক্রিয় হয়নি। এই ধামাচাপা দেবার কারণ মানে কি মনে হয়? কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছিলাম যে অভয়া এমন কিছু জেনে গেছিলেন যেটা, এইটা আসলে আমি ইন্টারভিউ করে বলছি। হ্যাঁ, একদম নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আসলে আমরা এক ধরনের লড়াই লড়তে অভ্যস্ত।
মানে আমরা যারা ছাত্র রাজনীতি পরে চিকিৎসক রাজনীতির মধ্যে থেকেছি, আমরা তো একা লড়াই লড়ি না, আমরা মানুষজনকে নিয়ে লড়াই লড়ি। তার ফলে আমরা কখনো মানে আমরা কখনো সিঙ্গেল আউট হওয়ার সম্ভাবনা আমাদের কম। তো অভয়া কিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে ধর্ষিত এবং নিহত হতে হয়েছে সেটা আমাদের জানা নেই, কিন্তু তারপরের যে ঘটনাক্রম, তারপরে যে দুর্নীতির যে ঘটনাগুলো তারপরে সামনে অ্যাকচুয়ালি 1 বছর আগেই এসেছিল। যে অভিযোগগুলোতে এখন সন্দীপ ঘোষ এখনো জেলে আছেন, সন্দীপ ঘোষ ধর্ষণ হত্যা মামলায় কিন্তু সে জামিন পেয়ে গেছে। সে এখনো যে জেলে আছে সেটা দুর্নীতির মামলায়। সেই দুর্নীতির অভিযোগগুলো এই ডেপুটি সুপার আরজি করে তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী তার 1 বছর আগেই কিন্তু অভিযোগগুলো করেছিল। এবং আমরা জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা হেলথ মিনিস্টার মানে চিফ মিনিস্টার, তাকে আমরা মেল করেছিলাম, আমরা হেলথ সেক্রেটারিকে মেল করেছিলাম যে এরকম অভিযোগ আরজি করে প্রিন্সিপালের বিরুদ্ধে এসছে, আপনারা এটা তদন্ত করুন। তো কোনো প্রত্যুত্তর এসেছিল না, মানে প্রত্যুত্তর কোন সরকারি দপ্তর প্রত্যুত্তর দেওয়ার কষ্ট স্বীকার করে না, এবং কথাও বলেননি, মানে অফিসিয়াল না হলেও আনঅফিসিয়ালি কোনো রকম কোনো কিছু জানানো হয়নি। তো এই অভয়া হত্যা এবং তারপরে যে দুর্নীতির ঘটনাগুলো সামনে এসে, তাতে আমাদের এটা মনে হয় যে অভয়া হয়তো কোনো দুর্নীতি চক্রের বিরোধিতা করেছিল, যার জন্য তাকে শহীদ হতে হয়। মানে যে জন্য আমরা ওকে হুইসেল ব্লোয়ারের সম্মান দিই, আমরা ওকে শহীদের সম্মান দিই। এই সবটাই বলছি সম্ভবত, কারণ আমরা জানি না অভয়া তার কোনো বন্ধুকে বলে যায়নি যে আমি এইটা করছি, মানে এইটা করার জন্য আমার ওপর আক্রমণ আসতে পারে কিংবা আমার জীবনের আশঙ্কা আছে, সেটা সে বলে যায়নি। আমি আপনার এই সম্ভবতকে একটুখানি হয়তো হ্যাঁ এর দিকে একটু পাঠাতে পারি, কারণ আনন্দ ভৈরবীতে কয়েকদিন আগে ডক্টর মোহিত রণদীপ এসেছিলেন, যিনি মনোবিদ। তার কাছে অভয়া গিয়েছিলেন তার চিকিৎসার জন্য, মনের চিকিৎসার জন্য। তখনও অভয়া নন, আমরা নাম নিচ্ছি না তার। এবং মোহিত রণদীপ এখানে বলেওছেন যে অভয়া স্বীকার করেছিলেন, বলেছিলেন যে এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলি ঘটা উচিত নয়। এবং আমি অন রেকর্ড আপনাকে পুরো ডিটেলস, মানে অফ রেকর্ড আমাদের কিছু কথা হয়েছিল, আমি অন রেকর্ড আপনাকে বলতে পারছি না, পরে হয়তো বলবো। হ্যাঁ, যে সেখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলি তার পক্ষে মেনে নেওয়া, সয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এবং সেই কারণেই তিনি এসেছিলেন মোহিত রণদীপের কাছে। পরে যখন অভয়ার ঘটনা ঘটে এবং তারপরে মোহিত রণদীপ তিনি রেকগনাইজ করতে পারেন যে এই মেয়েটি আমার কাছে এসেছিল। হ্যাঁ, তো এইটা ওই মোহিতের সঙ্গে আমার এটা নিয়ে, মোহিত আমার বন্ধুস্থানীয়, মোহিতের সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছে। মোহিত ওদের নিজেদের একটা পত্রিকার জন্য আমার ইন্টারভিউ নিতে এসেছিল। তখন আমি শুনি এটা, কিন্তু সেটা বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে, মানে ঘটনার পরেই যদি মোহিতের কথাটা আসতো, তখন সেটা নিয়ে আরেকটু কিছু করা যেত। হ্যাঁ, আচ্ছা, এবার অভয়া মঞ্চ তৈরি হলো। অভয়া মঞ্চ মানে কিভাবে তৈরি হয়েছিল বা প্রস্তাবনা? আমি যে সংগঠনের কথা বললাম, যে যৌথ মঞ্চ, চিকিৎসকদের যৌথ মঞ্চ শুরু হয়েছিল 2017-তে। 2017-তে মমতা ব্যানার্জি সরকার একটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট নিয়ে আসেন। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানে এই পলিক্লিনিক, চেম্বার, হাসপাতাল, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এইটা হওয়ার পরে যেটা হয়, যে চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনা বেড়ে যায়। তো সেই আক্রমণের ঘটনা যখন বাড়তে থাকে, তখন চিকিৎসকরা নিজেদের আত্মরক্ষার জন্য কতগুলো নতুন সংগঠন তৈরি করেন। যার মধ্যে একটা বড় সংগঠন, সেটা মূলত সোশ্যাল মিডিয়া বেসড, ইনিশিয়ালি শুরু হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। কতগুলো পুরনো সংগঠন ছিল, আমি যেমন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এর কথা বললাম, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন বলে সরকারি ডাক্তারদের আরেকটি সংগঠন, আমার সংগঠন শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, হ্যাঁ, এরকম ডক্টরস ফর ডেমোক্রেসি, কতগুলো পুরনো সংগঠন, কতগুলো নতুন সংগঠন, তারা মিলে তখন একসঙ্গে পথ চলা শুরু করে।
আমরা যারা একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম, আমাদের মধ্যে রাজনৈতিক মতামতের ভিন্নতা ছিল। যেমন হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল একটা সময় 80-র দশকের মাঝামাঝি অব্দি সরকারি ডাক্তারদের একমাত্র সংগঠন। 1983 সালে, মানে আমি যখন ইন্টার্ন, সেই সময় জুনিয়র ডাক্তারদের একটা বড় আন্দোলন হয়, সেটাকে বলা হয় ABJDF আন্দোলন, অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশনের আন্দোলন। সেটা মূলত হাসপাতালে যে পরিষেবাগুলো পাওয়া যায় সেই পরিষেবাগুলো জনমুখী করার জন্য, 24 ঘন্টা এক্সরে, ECG, প্যাথোলজি এসবের ব্যবস্থা করার জন্য, হাসপাতালে যাতে ওষুধপত্রের সরবরাহ ঠিক মতো থাকে, ডাক্তারের যাতে নিয়োগ হয়, সেই দাবিগুলো নিয়ে। তো সেই আন্দোলনে সমর্থন জানিয়েছিল এইচএস। তো সরকার কি করলো, এইচএস কে ভাঙার জন্য যা যা করা দরকার, আমি খুব 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 ব্যাখ্যা করে বলছি না। তো সেই এইচএসডি থেকে ভেঙে, বা এইচএস থেকে ভেঙে এইচএসডি তৈরি হলো। আমরা যখন 2017-তে একসঙ্গে লড়াই করা শুরু করলাম, আমরা কিন্তু এইচএসও আমাদের সঙ্গে আছে, এইচএসডি আমাদের সঙ্গে আছে। আমরা যে আগেকার যে আমাদের রাজনৈতিক মত পার্থক্য ছিল সেগুলোকে সরিয়ে রেখে আমরা একসঙ্গে লড়াই করা শুরু করি। অভয় আন্দোলনে, এই অভয় আন্দোলন যখন শুরু হয়, আমরা এই অভয় আন্দোলনে 9 তারিখ থেকে আছি। 9 তারিখ আমরা ঘটনাস্থলে যাই, আমরা আমাদের মতো করে বিক্ষোভ দেখাই। 10 তারিখে আমরা আবার জমায়েতের আহ্বান দিই। 11 তারিখে আমাদের একটা টিম অভয়ার বাড়িতে যায়, চিকিৎসকদের টিম, তার বাবা মার সঙ্গে দেখা করে, সেখানে পোস্টমর্টমের রিপোর্ট দেখে। 11 তারিখ আবার আরজি করের সামনে আমাদের প্রোগ্রাম হয়। 12 তারিখ আমরা বড় একটা কনভেনশন করি এনআরএস-এ। একদিকে আমরা আমাদের মতো আন্দোলন করছি, জুনিয়র ডাক্তাররা অল্প কিছু কলেজে অর্গানাইজ ছিল। আমাদের মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজ প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, আরডিএ নামে অর্গানাইজ ছিল। অন্য কোনো কলেজে জুনিয়র ডাক্তাররা অর্গানাইজ ছিল, কিন্তু বেশিরভাগ জায়গাটাতেই আনঅর্গানাইজ ছিল। তো জুনিয়র ডাক্তাররা নিজেদের অর্গানাইজ করার জন্য একটা প্রক্রিয়া নেয়, আর আমরা অলরেডি অর্গানাইজ ছিলাম। তো জয়েন্ট প্ল্যাটফর্মের নামে আমরা কর্মসূচিগুলো নিতে থাকি। দুটো একসঙ্গে নিতে পারলে ভালো হতো, মানে জুনিয়র ডাক্তার ফেডারেশন, জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং জুনিয়র ডাক্তার ফ্রন্ট সেপ্টেম্বরের শেষে তৈরি হয়েছে, আর আমাদেরটা তো আগে থেকেই তৈরি ছিল। আমরা শুরুতে একসঙ্গে কর্মসূচি নিতে পারিনি। তার কারণ ছিল জুনিয়র ডাক্তার ফেডারেশনের মধ্যে একটা শক্তি ছিল, এখানে খোলাখুলি বলছি, একদম এসইউসিআই এর যে সদস্য সমর্থক যারা ছিলেন, তারা আমাদের মানে জয়েন্ট প্ল্যাটফর্মের মধ্যে সিপিএম এর সদস্য সমর্থক যারা আছেন তাদের সঙ্গে একসঙ্গে পথ চলতে রাজি ছিলেন। তো সেই জন্য এই জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং জয়েন্ট প্ল্যাটফর্ম এরা একসঙ্গে যে কর্মসূচি নেবে, যেটা নিতে পারলে ভালো হতো, সেটা নিতে পারেনি। তো আমরা যেটা করতে থাকি, আমরা ইউনিল্যাটারালি জুনিয়র ডাক্তাররা আমাদের ছেলে মেয়েদের মতো, আমাদের ভাই বোনদের মতো, তাদের আন্দোলনের পাশে আমরা নিঃশর্ত ভাবে থাকতে থাকি এবং আমরা আমাদের কর্মসূচিগুলো নিতে থাকি। সামাজিক অনেকগুলো সংগঠন গড়ে ওঠে অভয়ার ঘটনার পরে। 14 তারিখের যে কর্মসূচি আপনারা বলছিলেন, যেটা মূলত মহিলাদের উদ্যোগে হয়েছিল, রাত-দখলের কর্মসূচি। তারপর আমাদের মনে আছে যে ওই খেলা বাতিল করা নিয়ে, যুবভারতী স্টেডিয়ামে খেলা বাতিল করা নিয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগান মিলে গিয়েছিল, তারা সবাই মিলে, তাদের মিলে একটা তাদের যে বিক্ষোভ প্রদর্শন। একদিকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম এবং অন্যান্য সংগঠনগুলো। জুনিয়র ডাক্তাররা তারপরে আমারও অনশনে যায়। জয়েন্ট প্ল্যাটফর্মের নেতৃত্বে অন্যান্য যে সংগঠনগুলো, তারা কতগুলো পরপর কর্মসূচি নেয়। এই কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি ছিল 1 অক্টোবর একটা বড় মিছিল, কলেজ স্কোয়ার থেকে নিয়ে রণছায়া মঞ্চ অব্দি। তারপরের দিন আবার জুনিয়র ডাক্তার ফেডারেশনের ডাকে, ফ্রন্টের ডাকে আবার আরেকটা মিছিল হয়। সেই মিছিলটা কলেজ স্ট্রিট থেকে নিয়ে ধর্মতলা অব্দি। তো আমরা যেমন দুটোতেই ছিলাম, জয়েন্ট প্ল্যাটফর্মের লোকজনেরা, আমরা আমাদের ডাকা মিছিল হয়েছিলাম, ওদের ডাকা মিছিল হয়েছিলাম।
15ই অক্টোবর যে সময় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে আর মমতা ব্যানার্জি তাদের দুর্গাপূজার কার্নিভাল করছেন, সেই সময় আমরা দোহের কার্নিভালের ডাক দিই। উৎসবে ফিরতে বলেছিলেন। এই দোহের কার্নিভালকে আটকানোর জন্য পুলিশের ব্যবস্থা নেয়। তো আমরা হাইকোর্টে মুভ করে হাইকোর্ট আমাদের অনুমতি দেয় দোহের কার্নিভাল করা, এবং দোহের কার্নিভাল হয়। তো এই যে অন্যান্য যে সংগঠন, সামাজিক সংগঠনগুলো এই আন্দোলনের মধ্যে থাকছিল, তারা চাইছিল যে একটা যুক্ত মঞ্চ গড়ে উঠুক। সেই যুক্ত মঞ্চটা গড়ে ওঠে হচ্ছে 28শে অক্টোবর 2024 অভয়া মঞ্চ। অভয় মঞ্চ একাডেমি অফ ফাইন আর্টস এর একটা কনফারেন্স রুম আছে, সেই কনফারেন্স রুমে 80টি সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অভয় মঞ্চ গঠিত হয়। তার 3 কনভেনার হিসেবে 3 জন নির্বাচিত। হ্যাঁ, আমি ছিলাম, ডক্টর তমনাশ চৌধুরী বলে একজন চিকিৎসক ছিলেন, আর মনীষা আদক বলে একজন নাট্যকর্মী। আমাদের 3 জনকে কনভেনার করে অভয় মঞ্চ গড়ে ওঠে, এবং তারপরে আরো অর্গানাইজেশন তার মেম্বারশিপ নিতে থাকে। বর্তমানে সংখ্যাটা 140-এর মতো। যদি বলেন যে 140টা সংগঠন কি অ্যাক্টিভ আছে, 140টা সংগঠন সক্রিয় নেই, কিন্তু অনেকগুলো সংগঠন সক্রিয় আছে। আচ্ছা, প্রথম যখন এই ঘটনাটা ঘটে তখন হচ্ছে সেখানে প্রাথমিকভাবে সন্দীপ ঘোষ, তার কথা মনে করা হয় যে সে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল এবং সে তৎকালীন শাসক ঘনিষ্ঠ। এবার সেখান থেকে কি একটা আপনাদের ধারণা তৈরি হয় যে শাসক এই বিষয়টা ধামাচাপা দেবে, এবং সেই জন্যই অভয়া মঞ্চ এই প্রতিবাদ সেইগুলো, বা সরকারের দিক থেকে যদি বলি যে ন্যূনতম একটা সহযোগিতা, যে আমরা এই বিষয়টা নিয়ে, আমি একটুখানি বলছি, মানে পুরো বিষয়টা আমরা যেরকম ভাবে দেখছি, আপনি আরো ভিতরে ছিলেন দেখতে পাবেন, আমরা বাইরে থেকে যেরকম ভাবে দেখছি যে পুরো ঘটনাটা যখন হচ্ছে, যখন এমনকি 14 তারিখ রাত্রিবেলা যখন মিছিল বের হচ্ছে, যে সেখানে মিছিলের স্পষ্ট বক্তব্য ছিল যে ধর্ষক কে অথবা কারা, তাদের আমরা শাস্তি চাইছি, এইটা হচ্ছে মূল, অভয়ার আমরা বিচার চাইছি। অথচ ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এইরকম ভাবে শাসক দল যেন পুরো বিষয়টা এরকম ভাবে নিয়ে নিলেন, তৎকালীন শাসক দল, যে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মানে এরকম আপনারও কি তাই মনে হয়েছে? প্রথমত যে আড়াল করার যে চেষ্টা করা হচ্ছে, সেটা তো আমরা 9 তারিখ থেকেই বুঝতে পেরেছি। আমরা যখন, আমি ডক্টর কোনার কিংবা সিনিয়র ডাক্তার আমরা যখন ছিলাম, তখন জুনিয়র ডাক্তাররাও অনেকে পৌঁছে গেছেন। আমরা প্রিন্সিপাল অফিসের যে বিল্ডিং, তার সামনে বসেছিলাম। সেখানে হেলথ সেক্রেটারি আমাকে দেখে হাত নাড়লেন। নির্মল ঘোষ, সুদীপ্ত রায় আগে এমএলএ ছিলেন, মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট এখন সুদীপ্ত রায়, মানে সমস্ত প্রশাসনের লোকজন, ক্যালকাটা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সবাই সেখানে উপস্থিত। এবং তারা সন্ধ্যা অব্দি তারা কি হবে তার মিটিং করে গেছে। এবার ভেতরে কি আলোচনা আছে সেই আলোচনা তো আমরা জানি না, কিন্তু আমরা যখন আমাদের বহিঃপ্রকাশ গুলো দেখেছি, তারপরে পোস্টমর্টম হওয়ার পরে যত তাড়াতাড়ি পারা যায় বডিটাকে লোপাট করে দেওয়া। মানে অভয় যদি হিন্দু না হয়ে অন্য কোনো ধর্মের হতো, মুসলিম কিংবা খ্রিস্টান হতো, অভয়কে আবার পোস্টমর্টম করতে পারতাম, কিন্তু একজন হিন্দুকে সৎকার করে দেওয়ার পরে তার পোস্টমর্টম করার কোনো উপায় নেই। তো যে দ্রুততার সঙ্গে এটা হয়েছে, তারপর এখন আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে 9 তারিখ রাত্রিবেলায় যেদিন ক্রাইম ঘটেছে, সেদিন রাত্রিবেলায় ওই সেমিনার রুমের লাগোয়া একটি বাথরুমকে ডেমোলিশ করে রিকনস্ট্রাক্ট করা হয়েছিল। সেদিন রাতেই একটা বাথরুম ডেমোলিশ হয়ে গেছে। তার আশেপাশের ঘরগুলো তারপরের দিন থেকে ভাঙা শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি 12 তারিখে জেনে যখন হেলথ সেক্রেটারিকে ফোন করেছি, আমরা হেলথ সেক্রেটারি তো মানে তিনি জানেনই না এরকম একটা কিছু হচ্ছে। না, আমি তো জানি না এরকম কিছু হচ্ছে বলে, ঠিক আছে আমি দেখছি, আমি ব্যাপারটাকে বন্ধ করছি। পরে আমরা দেখলাম যে
প্রিন্সিপালের অর্ডারে প্রিন্সিপাল লিখেছেন যে হেলথ সেক্রেটারির সঙ্গে পরামর্শক্রমে তিনি এই অর্ডারটা দিচ্ছেন। যেভাবে যেভাবে ঘটনাগুলো ঘটেছে, কিংবা 14 তারিখে যে রাত দখলের সেই ডাক্তার তো আমাদের ছিল না, জয়েন্ট প্ল্যাটফর্মগুলো ছিল না, বা জুনিয়র ডাক্তারগুলো ছিল না, সেটা 3জন মহিলা তারা রাত দখলের কল দিয়েছেন। তারপরে সেটা সারা রাজ্য এবং রাজ্যের বাইরেও যেখানে যেখানে মহিলারা আছেন, যেখানে যেখানে বাঙালিরা আছে, সেখানে এই কর্মসূচিটা নেওয়া হয়। আরজি করে যখন রাত দখলের কর্মসূচি হচ্ছে, তখন ওখানে পাশের যে বস্তির লোকজনেরা হামলা করে তাদের লক্ষ্য ছিল ওই ঘটনাস্থলে যাওয়া। সেসব দৃশ্যটা সম্ভব হয়নি, যেটা 3rd ফ্লোর 3 তলা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। এবারে যেখানে অভয়ার ডেড বডি পাওয়া গেছিল, সম্ভবত সেখানে হত্যা হয়নি, কারণ যেরকম সুচারুভাবে সাজানো গোছানো ভাবে অভয়ার ডেড বডি পাওয়া গেছিল, আর ওর শরীরের মধ্যে যে আঘাতগুলো আছে, দুটো ম্যাচ করে না। মানে যে ক্রূরতার সঙ্গে ওকে মারা হয়েছে, সেই ক্রূরতার সঙ্গে মারলে তার যে প্রতিরোধ, সেই প্রতিরোধের ফলেই পুরো ঘটনাস্থলটা অবিন্যস্ত হয়ে থাকবে। সেরকম কিছু ছিল। সম্ভবত অন্য কোথাও এমন হতেই পারে যে 9 তারিখ রাতে যে টয়লেটটাকে ভেঙে রিকনস্ট্রাক্ট করা হয়েছিল, সেখানে হয়ে থাকতে পারে, কিংবা উপরে একটি অপারেশন থিয়েটার এখনো তালা বন্ধ হয়ে আছে, তার মধ্যে হয়ে থাকতে পারে। আমরা শুনেছিলাম যে সিসিটিভির ফুটেজ, 90 ঘন্টার সিসিটিভির ফুটেজ নাকি এর কাছে আছে, সিবিআই এর কাছে আছে, কিন্তু তার থেকে তো পাওয়া যাওয়ার কথা যে কি হয়েছিল সেখানে নাকি আমরা শুনেছি। আমি নিজে দেখিনি ভিডিও, যে বহু লোক ওই সময়টা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কারা সেটা আইডেন্টিফাইড নয়। তার মধ্যে একবার সঞ্জয়কে দেখা গেছে, সঞ্জয় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সঞ্জয় রায় ছাড়াও আরো অনেকে ওই ভিডিওর মধ্যে নাকি ছিল। ডাক্তার হিসেবে আপনার কি মনে হয়, যে ভাবে আমরা অভয়াকে পেয়েছি, মৃতদেহ যেভাবে পাওয়া গেছে, এই পুরো ঘটনা কি একজনের পক্ষে করা সম্ভব না একের বেশি? আসলে ওর শরীরে যে আঘাতগুলো পাওয়া গেছে, প্রথমত হচ্ছে রেপ। প্রথমে একটা থিওরি বিনীত গোয়েল করার চেষ্টা করেছিলেন, দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই সঞ্জয় রায় হচ্ছে বিকৃত যৌনতার লোক, নেক্রোফিলিক। প্রথমে মানে মৃতদেহের সঙ্গে সে সঙ্গম করেছে, কিন্তু যে আঘাতগুলো অভয়ার যৌনাঙ্গে পাওয়া গেছে, সেগুলো অ্যান্টিমর্টেম, মানে সে বেঁচে থাকাকালীনই সেই আঘাতগুলো হয়েছে। আচ্ছা, ওর যে প্রাণ গেছে, প্রাণ যাওয়ার জন্য দুটো ইনজুরি থেকে ওর প্রাণ গেছে। একটা হচ্ছে ওর গলা টেপা হয়েছে, তারপর ওকে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে, আর ওকে মুখের উপর চাপ দেওয়া হয়েছে যাতে নিঃশ্বাস নিতে না পারে। দুটো একসঙ্গে করা হয়েছে। সেই দুটো একসঙ্গে একজনের পক্ষে করা সম্ভব নয়। মানে একের বেশি ছিল এই ব্যাপারে নিশ্চিত? এই ব্যাপারে আমরা নিশ্চিত, কিন্তু রিপোর্ট যেভাবে রিপোর্ট গুলো আছে, তাতে একের বেশি আর কাউকে পাওয়া যাচ্ছে না। এইটা আমরা জানি যে কিভাবে ট্যাম্পারিং হয়, ডিএনএরও ট্যাম্পারিং হয়। ডিএনএ নিয়ে সেই ডিএনএর মধ্যে অন্য আরেকজনের ডিএনএ মিশিয়ে দেওয়া হলো, এরকম। কিংবা এই যে টিপেছে, গলা টিপলে তো ছাপ পাওয়ার কথা, ফিঙ্গারপ্রিন্টের পাওয়ার কথা, গলায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা, মুখের উপর ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা। সেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি তার কোনো উল্লেখ কিন্তু পোস্টমর্টমে নেই।
আচ্ছা, আমরা যখন এই অভয়ার ঘটনা জানতে পারি তখন তার সঙ্গে সঙ্গে আরো অনেক ঘটনা আসতে থাকে যে এই আরজিকর মেডিকেল কলেজে এই কথাগুলি সবই হচ্ছে আমাদের শোনা কথা, মানে সেখানে নাকি হচ্ছে মৃতদেহ পাচার করা হতো, এবং আমরা একটা ভিডিও দেখেছি সেখানে হচ্ছে ইউজড গ্লাভস, ইউজড কটন, সেগুলি হচ্ছে মানে যে একটা ভিডিও আমি দেখেছিলাম যে সেখানে হচ্ছে সিল করা প্যাকেট, হ্যাঁ, সেটা ছিঁড়ে যখন বার করছেন সেটা দেখা যাচ্ছে যে ইউজড গ্লাভস, হ্যাঁ, এইগুলি আসলে পাওয়া আমার গেছে। মনে হয় আমরা এই মার্চ মাসে দিল্লিতে গেছিলাম। দিল্লিতে আমাদের একটা প্রতিনিধি দল, আমরা সিবিআই জয়েন্ট ডিরেক্টরকে মিট করেছিলাম 2025 সালে। এই 2026-এ, আচ্ছা। 26-এর মার্চ, আচ্ছা। 9th মার্চ, 9 তারিখ তো অভয়ার, হুম। 9 তারিখটাকে আমরা 9 অবজার্ভ করি। আগস্ট। এই 9 তারিখ আমরা দিল্লিতে ছিলাম, আচ্ছা। 9 মার্চে। তো সিবিআই ডিরেক্টর যেটা বললেন, আমার মনে হয় যে সেটা এই যে সিরিঞ্জ, হুম। রক্তমাখা সিরিঞ্জটাকে পরিষ্কার করে আবার বাজারে বিক্রি করতে গেলে তার জন্য যে মেহনত করতে হয়, তাতে যা খরচ হয়, তার থেকে নতুন সিরিঞ্জ ব্যবহার করা বা সাপ্লাই করাটা কম খরচে কম ঝক্কির। এইগুলো নিয়ে আমাদের মাথা কামানোর। একটু ইন্টারাপ্ট করছি, আমরা যে ভিডিওগুলি দেখেছি বা যে শুনতে পেয়েছি, হ্যাঁ, ইউজড সিরিঞ্জই দেওয়া হচ্ছে পরিষ্কার না করে। হ্যাঁ, মানে আমিও ভিডিওতেই দেখেছি, কিন্তু মানে এইগুলোর থেকে বড় দুর্নীতি আছে, মানে এগুলো যদি হয়েও থাকে, হ্যাঁ। আমি খুব নিশ্চিত নই, কারণ আমি নিজে দেখিনি, আমিও ভিডিওতে দেখেছি। তো আমি খুব নিশ্চিত নই যে এরকম কোনো ঘটনার জন্য অভয়াকে প্রাণ হারাতে হয়েছে। মানে হয়তো তিনি এই ঘটনার প্রতিবাদ করছিলেন বা জানাচ্ছিলেন, সেই রকম কিছু কথা আমাদের শুনছি যে হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কিসের জন্য, আমি যেটা প্রথমে বললাম যে আমরা জানি না যে কিসের জন্য। আপনি বলছিলেন যে 9 মার্চ আপনি গেছিলেন, হ্যাঁ, জিজ্ঞাসা করছি যে অভয়া মঞ্চ তার প্রাথমিক দাবি কি? অভয়া মঞ্চ যখন আমরা তৈরি করি, অভয়া নামটা ওই সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট প্ল্যাটফর্মের প্রথম যে মিটিংটা আমরা অভয়ার ইয়ের পরে, হত্যার পরে আমাদের একটা অনলাইন মিটিং, সেই অনলাইন মিটিং এ আমাদেরই একজন সহযোদ্ধা, তিনি এই নামটা সাজেস্ট করেন, অভয়া। তার নামটা জানতে পারি? তাপস ফ্রান্সিস বিশ্বাস, ডক্টর তাপস ফ্রান্সিস বিশ্বাস। তাপস ফ্রান্সিস বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটির একটা মেডিকেল সেল আছে, মেডিকেল সেলের চেয়ারপারসন। তো তিনি এই নামটা সাজেস্ট করেন। তো আমরা অভয়া নামটাকে আমরা গ্রহণ করি। বিভিন্ন জন এটাকে বিভিন্ন নামে ডাকে, যেমন TV9 তিলোত্তমা নাম দিয়েছিল, কেউ কাদম্বিনী নাম দিয়েছে, কিন্তু অভয়া নামটা বেশি প্রচারিত হয়। অভয়া মঞ্চের প্রথম লক্ষ্য হচ্ছে অভয়া এবং অভয়াদের বিচার। অভয়া এবং অভয়ের মতো আর যে মহিলারা আমাদের রাজ্যের বাইরেও হতে পারেন, যারা বিচার পাননি, তাদের বিচার আমাদের 1 নম্বর লক্ষ্য। তারা ডাক্তার হন বা না হন, মহিলারা প্রাণ হারাচ্ছেন। 2 নম্বর হচ্ছে নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার যে মানুষেরা, তাদের অধিকার, সুরক্ষা, স্বাধীনতা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লক্ষ্য। আর তৃতীয় লক্ষ্য হচ্ছে ভয়ের রাজনীতি থেকে রাজ্যকে মুক্ত করা, থ্রেট কালচার। আজকে যে থ্রেট কালচারের কথা জুনিয়র ডাক্তাররা সামনে নিয়ে এসেছিল, তার মানে কেবলমাত্র মেডিকেল কলেজে থ্রেট কালচার আছে এরকম তো নয়। থ্রেট কালচার আমাদের প্রত্যেকের কর্মস্থলে আছে, যেখানে আমরা থাকি, গ্রাম, শহর, পাড়া, সব জায়গাতেই এই ভয়ের একটা পরিবেশ আছে। এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা অভয় মঞ্চ এই 3টে লক্ষ্য। আমাদের 10 দফা একটা কর্মসূচি আছে, তার মধ্যে শিক্ষা সংক্রান্ত দাবি আছে, নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের সুরক্ষা সংক্রান্ত কিছু দাবি আছে, স্বাস্থ্য সংক্রান্ত কিছু দাবি আছে। ডাক্তারবাবু, আমরা জানি যে এই অভয়ার
জন্য যারা যারা এগিয়ে এসেছিলেন তাদের অনেকের জীবন মানে দুর্ভোগ নেমে এসেছে, নরক হয়ে গেছে অনেকের জীবন। আহ, আপনি কোনো ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাইবেন যে আপনার উপর কি কি আমি ঝামেলা আপনাকে সরকারি চাকরি করি না, আমি আমি প্রাইভেট প্র্যাকটিস করি না। আমি যে ডাক্তারিটুকু করি সেটা আমার সংগঠনের সঙ্গে হয়ে সংগঠনের হয়ে ডাক্তারি করি। তার ফলে আমার ওপর ক্র্যাকডাউন করা, মানে আমাকে টাইট দেওয়া, মানে আমার পেশার দিক দিয়ে একটু টাইট দেওয়া সরকারের পক্ষে সম্ভব না। আহ, মানে আমার বিরুদ্ধে যেগুলো এখন অব্দি আছে, আহ, ঠাকুরপুকুর থানায় একটা মামলা আছে যার জন্য আমাকে জামিন নিতে হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের ওই হাইওয়ে দিয়ে একটা সাইকেল মিছিল অর্গানাইজ হয়েছিল, সেই সাইকেল মিছিল অর্গানাইজ করার মধ্যে আমি ছিলাম বলে। আর ওই জুনিয়র ডাক্তারদের যখন অবস্থান চলছিল, আমার অনশন চলছিল, সেই সময়কার কিছু প্রোগ্রাম, আন্দোলনের প্রোগ্রাম, সেটা রিলেটেড আরো 4টে কেস সিআরসির থানায় আছে, যার জন্য আমাকে জামিন নিতে হয়েছে। মানে কিন্তু আমার জন্য আমার জন্য আমার জন্য যেটা হয়েছে, আমি পাসপোর্টের আবেদন করেছি, তো পাসপোর্টের আবেদনে আমার ওখানে আটকে গেছে, আমাকে আবার কোর্ট থেকে এনওসি নিয়ে আবেদন করতে হবে। তো আমার ক্ষেত্রে আমি সেভাবে এফেক্টেড নই, কিন্তু অনেকে আমার চেয়ে অনেক বেশি এফেক্টেড। ডক্টর তমনাশ চৌধুরী, আমাদের আরেকজন যে কনভেনার, তমনাশ চৌধুরী গত বছর চে গুয়েভারার শহীদ দিবসে বলিভিয়া যাওয়ার জন্য তার টিকিট কাটা ছিল। ওই যেতে গেলে বলিভিয়া যেতে গেলে একটা ক্লিয়ারেন্স, সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হয়। সেই ক্লিয়ারেন্স, তার বিরুদ্ধে মামলা থাকার জন্য ক্লিয়ারেন্স পাননি। অনেককে আমরা এই নামগুলো শুনেছি, অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার, আসফাকুল্লাহ নাইয়া, তাদের যেখানে তাদের পোস্টিং হওয়ার কথা সেখানে পোস্টিং না দিয়ে তাদেরকে প্রান্তিক জায়গায় পোস্টিং করা হয়েছে। সিনিয়র ডাক্তারদের অনেককে স্বাস্থ্যমূলক, তারা যেখানে ছিল সেখান থেকে সরিয়ে তাদেরকে স্বাস্থ্যমূলক ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, এমন জায়গায় ট্রান্সফার করা হয়েছে যেখানে তাদের ট্রান্সফার হওয়ার কথা না। কতগুলো নিয়ম আছে যে একজন সরকারি ডাক্তার জেলায় কতদিন কাটাবেন আর তার হোম টাউনে কতদিন কাটাবেন। তো জেলায় যতদিন তাদের থাকার কথা, সার্ভিস দেওয়ার কথা, সেটা দেওয়ার পরেও তাদেরকে আবার জেলাতেই পাঠানো, প্রান্তিক জেলাগুলোতে পাঠানো। এবং মানে আপনি বলেন হাস্যকর ভাবে সেই সময়ে অনিকেত, দেবাশিস, আসফাকুল্লাহ এদের ক্ষেত্রে করা হয়েছিল যে তারা গ্রামে গিয়ে চিকিৎসা করতে চান না, মানে এইরকম তারা মেরিট লিস্টে অনেক উপরে রয়েছেন, তারা তাদের পছন্দ মতো। এবারে দেবাশিস হালদার আমার সংগঠনে, মানে আমার সংগঠন বলতে আমি যে ছাত্র সংগঠন করতাম মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, দেবাশিস হালদারও একই সংগঠন করতো। আমার যে চিকিৎসা সংগঠনের আমি প্রতিষ্ঠাতা সদস্য, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগেও তার এক্সিকিউটিভ কমিটিতে দেবাশিস হালদার আছে। দেবাশিস হালদার গ্রামের ছেলে, গ্রামে যেতে তো তার কোনো অসুবিধা নেই, এবং সে মালদাতে যেখানে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল সেই পোস্টিং এর জায়গায় গিয়ে সে মন খুলে কাজ করেছে এবং সেখানকার মানুষদের ভালোবাসা পেয়েছে। কিন্তু সে হচ্ছে একজন অ্যানাস্থেশিয়ার এমডি, যে রোগীদেরকে অজ্ঞান করে, যে ইন্টেনসিভ কেয়ার সিসিইউ ম্যানেজ করে, তাকে এমন একটা যে হাসপাতালে পাঠানো হয়েছে যেখানে অপারেশনই হয় না। আসফাকুল্লাহ নাইয়া সুন্দরবনের একটা গ্রামের ছেলে, সেই গ্রামে যেতে ভয় পায়, সেই গ্রামে যেতে ভয় পায়। মানে বাঁকুড়াতে পোস্টিং দেওয়া হয়েছিল খুব সম্ভবত, না পুরুলিয়া পোস্টিং হয়েছিল, এখন আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। অনিকেত মাহাতো তো ঝাড়গ্রামের ছেলে, গ্রামাঞ্চলের ছেলে, তাকে গ্রামে পাঠিয়ে কি শাস্তি দেবে সরকার? মানে এই কথাগুলি তাদেরকে মানে ডিফেম করার জন্য কিছুটা। আসলে সরকার যেটা করেছে যে ভয় দেখানোর জন্য, যে যারা আমাদের বিরোধিতা করবে তাদের অবস্থা এরকম হবে। অনিকেত, আসফাকুল্লাহর ব্যাচের পরের যে ব্যাচটা, পরের ব্যাচের কাউন্সিলিং হয়নি, ওদের ক্ষেত্রে কাউন্সিলিং হয়ে
তিনজনে যেখানে পাওয়ার কথা সেখানে না দিয়ে অন্য জায়গায় দিয়েছে। আর তারপরের ব্যাচে কোনো কাউন্সিলিং হয়নি, কাউন্সিলিং না হয়ে হেলথ ডিপার্টমেন্ট যাকে যেখানে চেয়েছে সেখানে পোস্টিং দিয়েছে। সেটা তো যারা লিগাল নয়। শাসক দলের যারা ঘনিষ্ঠ তাদেরকে ইয়েতে দিয়েছে, শহরাঞ্চলে দিয়েছে, বাকিদেরকে গ্রামাঞ্চলে দিয়েছে। মানে এই বিষয়টা নিয়ে কোনো রকম কেস বা কোনো কিছু তারা করেননি? যে এই প্রসিডিউরটা তো প্রতিবাদ জানানো হয়েছে। এখন নতুন সরকার এসছে, নতুন সরকার এখন তো স্বাস্থ্যমন্ত্রী হয়নি তো, যারা চিকিৎসক এমএলএ আছেন তারা বলছেন যে মানে এগুলোকে তারা সংশোধন করবেন। আমি জানতে চাইছি যে অভয়া মঞ্চ কি অরাজনৈতিক? মানে আমি এই কারণেই জিজ্ঞাসা করছি, অরাজনৈতিক মানে আমি রাজনীতি কথাটা দলীয় রাজনীতি, সংসদীয় যে দলীয় রাজনীতি সেই হিসাবে বলছি। হ্যাঁ, এই সময় একটা কথা উঠেছিল যে এই অভয়া মঞ্চের থেকেই, হ্যাঁ, অভয়া মঞ্চ আলাদা করে বলছি না, যে সময় যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছিল এবং আমাদের পক্ষে জানা সম্ভবও হচ্ছিল না যে কোন মঞ্চ বা কোথা থেকে কখনো যৌথভাবে ডাকা হচ্ছে, কখনো কেউ এমনি ডাকছে না। এইরকম ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল যে বিজেপির কয়েকজন তারা গিয়ে দেখা করতে গিয়েছিলেন, তখন গো ব্যাক স্লোগান উঠেছিল। কিন্তু অন্যান্য বিভিন্ন দলের যখন কেউ গেছেন তখন তাদের ক্ষেত্রে গো ব্যাক হয়নি। এই সময় নো ভোট টু বিজেপি তারা হচ্ছে যে সক্রিয় হয়েছিলেন এবং অনেকের ধারণা যে এর মধ্যে একটা এই দলীয় রাজনীতি ঢুকে গিয়ে সেখানে মানে মণিভূষণই খুব সম্ভবত লিখেছিলেন যে আন্দোলন বিক্রি করে কেউ কেউ হয়েছে শিয়ানা। আমরা দেখেছি যে এই আন্দোলনকে মানে তারপরে অনেকে তাদের নিজস্ব সিভিতেও সেটা অ্যাড করেছেন, এইরকমও হয়েছে যে সেই আন্দোলনকে। প্রথমত আমি বলবো যে গো ব্যাক স্লোগান আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে কাউকে দিইনি। গো ব্যাক স্লোগান যেটা হয়েছিল সেটা জুনিয়র ডাক্তার ফ্রন্টের কর্মসূচিতে যখন বিজেপির লোকেরা গেছে তখন তাদেরকে অনশন মঞ্চে সেই সময় গো ব্যাক করা হয়েছে। কিন্তু তারা কিন্তু বামপন্থী পার্টির লোকেরাও যখন গেছেন, সেলিম যখন গেছেন, সুজন চক্রবর্তী যখন গেছেন, তখন তাদেরকেও কিন্তু তারা অনশন স্থলে আসতে দেয়নি। বলেছে আপনারা সমর্থন জানাচ্ছেন, আপনারা বাইরে থেকে সমর্থন জানিয়ে চলে যান, কিন্তু আপনারা আমাদের অবস্থান স্থলে আসবেন না। অভয় মঞ্চের ইয়েটা এরকম নয়, অভয় মঞ্চের স্ট্যান্ডটা এরকম নয়। আমি খুব পরিষ্কারভাবে বলছি যে অভয় মঞ্চ অরাজনৈতিক নয়। কারণ আমরা যখন এই নারী সুরক্ষা, নারীর অধিকার এসবের কথা বলছি, সেটা তো একটা রাজনীতি, নির্দিষ্টভাবে রাজনীতি। আমরা যখন ভয়ের রাজনীতি থেকে মুক্তির কথা বলছি তখন তো সেটা রাজনীতি। আমি বলছি যে মানে দলীয় রাজনীতি, সংসদীয় রাজনীতি, দলীয় রাজনৈতিক সংগঠন এটা নয়। অভয় মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সমর্থক তারা আছেন, একটা বড় সংখ্যায় গণতান্ত্রিক মূল্যবোধের মানুষ আছেন যারা কোনো দলের সঙ্গেই সম্পর্কিত নন। তারা মিলে আমরা একসঙ্গে অভয় মঞ্চে আছি। অভয়ার মা তিনি বলেছেন যে মানে যে সময় উনি সংসদীয় ওই রাজনীতি যখন প্রচার করছেন সেই সময় উনি একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে সিপিআইএম দল, তিনি খুব নির্দিষ্টভাবে নাম নিয়েই বলেছেন যে সিপিআইএম দল তার মেয়ের মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে চাইছে এবং তিনি এক্স্যাক্টলি যা বলেছেন যে সিপিআইএম দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার মেয়ের মৃত্যুকে ব্যবহার করতে চেয়েছে। আপনার কি তাই মনে হয়েছে? মানে আমরা যখন ছবি দেখছি যে মীনাক্ষী মুখোপাধ্যায় বা কলতান দাশগুপ্ত তারা হচ্ছে অ্যাম্বুলেন্স আটকাচ্ছে, সেদিন যদি মীনাক্ষী, কলতান এবং আরো অনেকে ছিলেন বিভিন্ন দলেরই, হ্যাঁ, কিন্তু তারা যদি অ্যাম্বুলেন্স না আটকাতেন, যে এইরকম ভাবে যেখানে একটা শাসক যারা রাজনৈতিক ক্ষমতাসীন, সেই রকম একটা ক্ষমতাসীন দলকে একটা রাজনৈতিক দল বাধা দেওয়া, তারা যদি ওই সময় অ্যাম্বুলেন্স না আটকাতেন তাহলে অন্তত মানুষের কাছে খবরটা পৌঁছানো সেটা কি হতো? আপনার কি মনে হয়? আমি দুটো পার্টে ভাগ করে বলবো। প্রথমত আমি যদি বলি যে অভয় মঞ্চের মধ্যে আমরা যারা একসঙ্গে আছি তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছেন বামফ্রন্ট, বিশেষ করে সিপিএম এর সদস্য সমর্থক। আমরা একসঙ্গে আছি, কোনো পতাকা ছাড়া, কোনো দলীয় স্বার্থ ছাড়া আমরা একসঙ্গে লড়াই করছি।
আমি বামফ্রন্টের নই। হ্যাঁ, কিন্তু আমার যে সহযোদ্ধারা অভয় মঞ্চে আছেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বামফ্রন্টে। তারা অভয় আন্দোলনটাকে সিপিএম এর পলিটিক্যাল উদ্দেশ্যে ব্যবহার করেছেন। এটা এই যে প্রচার, এটা অপপ্রচার। বহু ক্ষেত্রে হাজারে হাজারে বামফ্রন্টের গণসংগঠনগুলির মানুষ তারা নিজেদের পতাকা, নিজেদের ব্যানার ছেড়ে মিটিং এ মিছিলে হেঁটেছেন। সেটা জয়েন্ট প্ল্যাটফর্মের ডাকা মিছিল, অভয় মঞ্চের ডাকা মিছিল, জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকা মিছিলে তারা হেঁটেছেন। তো তাদের জন্য তাদেরকে এই অপবাদটা দেওয়া অনুচিত। মামলা যিনি প্রথম লড়েছিলেন, মানে অভয়ার বাবা মার হয়ে প্রথম যিনি লড়েছিলেন, তিনি হচ্ছেন বিকাশ ভট্টাচার্য। বিকাশ দা কোন রকম ফি না নিয়ে, এমনকি যাতায়াতের যে খরচ, দিল্লি যাতায়াতের খরচও না নিয়ে উনি কিন্তু এই মামলাটাতে ছিলেন। তো অভয়ার বাবা মার বিকাশদার রোল পছন্দ হয়নি। আসলে ক্রিমিনাল কেসে ভিকটিমের পরিবারের যে লয়ার, তার খুব বেশি কিছু করার থাকে না, কারণ মামলাটা হয় স্টেট ভার্সাস অ্যাকিউজড। যে অভিযুক্তের সঙ্গে রাষ্ট্র লড়াই করে। রাষ্ট্রের যে উকিল এবং অভিযুক্তের যে অভিযুক্ত তার যে উকিল, তাদের মধ্যে লড়াই হয়। সেখানে ভিকটিমের ফ্যামিলি তারা কখনো কখনো রিটেন কোনো সাবমিশন করতে পারে, কিন্তু তাদের ওই কোর্টে গিয়ে খুব ভোকাল হয়ে বক্তব্য রাখা, এটা সবসময় সম্ভব হয় না, আইনি কারণেই সম্ভব হয় না। তো বিকাশ দাকে ওদের পছন্দ হয়নি। ওরা তারপরে একের পর এক উকিল পাল্টেছেন, এবং যাদেরকে পাল্টেছেন তারা সেই উকিলদের মধ্যে অনেকেই আছেন যারা স্বনামধন্য উকিল, ভালো মানুষ বলতে আমরা যাদের বুঝি সেরকম, কিন্তু তাদেরকে কিন্তু তারা সন্তুষ্ট হননি। তারা যা চেয়েছেন সেই উকিলরা তাই সেরকম করতে পারেনি বলে তো তাদের মনে হয়েছে, তাদেরকে সরিয়ে দিয়েছেন। তো আমি যেটা বলছি যে, মানে যদি বলা হয় যে সিপিএম তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অভয়ের মৃত্যুকে ব্যবহার করেছে, আমি এই উক্তির সঙ্গে সহমত নই। কিন্তু যদি আজকে বলা হয় যে মীনাক্ষী কলতান ডেড বডিকে না আটকালে আন্দোলনটাই দাঁড়াতো না, তাহলে সেটা ঠিক কথা বলা হবে না। কারণ আমি প্রথমেই যেটা ঘটনাক্রমের কথা বললাম, সিনিয়র ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্মের নেতৃত্ব এবং সদস্যরা তারা ঘটনাস্থলে পৌঁছে গেছিল। জুনিয়র ডাক্তাররা, অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীরা বড় সংখ্যায় পৌঁছে গেছিল, আন্দোলন শুরু হয়ে গেছিল। সেই সময় ঘটনার দিন হচ্ছে তার আগের দিন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ ওই দিন দুপুরবেলা, 9 তারিখ দুপুরবেলা এনআরএস এ নিয়ে যাওয়ার কথা। এনআরএস এ নিয়ে যেতে রাস্তাতে প্রচুর যানজট হয় এবং পৌঁছতে দেরি হয়। এই জন্য বামফ্রন্টের যারা সদস্য সমর্থক, এমনকি চিকিৎসকরাও, তারাও এসে পৌঁছান সন্ধ্যের দিকে, পোস্টমর্টম হয়ে যাওয়ার পর। হ্যাঁ, কিন্তু ওরা যে বাধাটা দিয়েছেন তার অবশ্যই মূল্য আছে, তার অবশ্যই মূল্য আছে। এবং মীনাক্ষী কলতান এরা অভয় আন্দোলনের ক্ষেত্রে যে রোল প্লে করেছে, সেই রোলের জন্য আমি তাদেরকে কুর্নিশ জানাই। কিন্তু যদি বলা হয় যে ওরা ডেড বডি না আটকালে আন্দোলনটাই হতো না, সেটা অতিশয়। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে, মানে রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির কথা জিজ্ঞাসা করছি, আপনার মনে হয় যে অভয়া বিচার পাবে? অভয়ার মা এবং বাবা তারা আমাদের সঙ্গে পথে হেঁটেছিলেন, এবং এই অভয়ের জন্য যে লড়াই তো দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে আইনি পার্ট, একটা পার্ট হচ্ছে রাস্তায় লড়াইয়ের পার্ট। আইনি পার্টে যতদিন মামলাটা সুপ্রিম কোর্টে ছিল, ততদিন সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম, তারা সেই আইনি লড়াইয়ের জন্য তাদের সবকিছু করেছে। আমি ব্যাখ্যা করছি না, মানে কি করেছে সেটা আমি ব্যাখ্যা করছি না। মামলা যখন হাইকোর্টে আবার ফেরত এসছে, তখন সেই দায়িত্বটা
জুনিয়র ডাক্তার ফ্রন্ট নিয়েছে। হ্যাঁ, তো আমরা অভয়ার বাবা মার সঙ্গে ছিলাম আইনের লড়াইয়ে, এখনো আমরা আমরা তার সঙ্গে থাকবো। কিন্তু আমরা মনে করি না যে এই পালাবদলটা হয়ে গেলেই অভয়া বিচার পেয়ে যাবে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি, যে দলের সরকার আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতায়, তারা যে রাজ্যগুলোতে তারা ক্ষমতায় আছে সেখানে মহিলাদের মহিলাদের অবস্থানটা কি। তো কিন্তু মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে নতুন সরকার এসে অভয়াকে বিচার দেবে। তো মানুষের মধ্যে যে আশা তৈরি হয়েছে, মানুষ মানুষ দেখুন যে এই সরকার কতটা সেই প্রত্যাশা পূরণ করে, সেই সময়টুকু আমরা দিতে চাই সরকার। এবং সরকারের কাছে আমরাও দাবি জানাচ্ছি যে আপনারা তো, কারণ সরকার আজকে যে দল সরকারে এসছে তারা যে কথাগুলো বলে সরকারে এসে, তার মধ্যে একটা তো ছিল অভয়ার বিচার। তো তারা অভয়াকে কি বিচার দেয় সেটা দেখার জন্য আমরা উদ্গ্রীব থাকবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও মনে রাখবো, এবং অভয়ার মাকেও আমরা, তিনি যখন ভোটে দাঁড়াতে যাচ্ছেন বা দাঁড়িয়েছেন তখনও তাকে আমরা মনে করেছি যে এই দলের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আপনি দেখা করতে পারেননি। আপনারা দিল্লি গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেননি। আপনারা সিবিআই এর সঙ্গে দেখা করতে গেছেন, সিবিআই আপনার সঙ্গে দেখা করেছে, কিন্তু সিবিআই আপনাদের বোঝানোর চেষ্টা করেছে যে একজনই মাত্র হত্যাকারী। সেখানে সেখানে এদের সঙ্গে থাকলেই বিচার পেয়ে যাবেন এরকম বোধহয় হবে না। কিন্তু আমরা ওকে কনভিন্স করতে পারিনি। ওর মনে হয়েছে যে ওর মেয়ের বিচার ক্ষমতাসীন যে দল তাদের সঙ্গে থাকলেই বেশি বিচার পাওয়া যাবে। আমরা দেখি যে বিভিন্ন সময় যে দলে থেকে কাজ করতে পারছি না বা মানুষের জন্য কাজ করতে চাই এই বলে অনেকে তারা হচ্ছেন যে ভোটে দাঁড়ান, এবং অভয়ার মা, আমি নাম নিচ্ছি না, তিনি ভোটে দাঁড়িয়েছেন, হ্যাঁ, প্রথম থেকেই এই কথা বলে যে আমি আমার মেয়ের বিচার চাই। এবং আমি যদি খুব ভুল না হই, যে রাজনৈতিক যে প্রজ্ঞা বা রাজনৈতিক যে আমি রাজনৈতিক প্রজ্ঞা মানে আমি দলীয় রাজনীতি সেই অর্থেই বলছি, হ্যাঁ, সেই রকম তার অভিজ্ঞতা নেই, কাজের অভিজ্ঞতা নেই। এবং তিনি খুব ইমোশনাল কথাটাই আমি ব্যবহার করছি, যে সেই হিসাবে মেয়ের বিচার চাইবার জন্য তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন। আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? মানে আমি এই কারণেই জিজ্ঞাসা করছি যে আরো অনেক মা রয়েছে, আরো অনেক মেয়ে রয়েছে যারা ধর্ষিতা হচ্ছেন বিভিন্ন সময়ে। তা আমাদের কি বিচার চাওয়ার জন্য এরকম, আজকে যদি মেয়ের নির্যাতন নিগ্রহ হয়েছে, তার বিচার পেতে গেলে যদি এমএলএ এমপি হতে হয়, তাহলে অতগুলো সিট তো বোধ হয়, অতগুলো এমএলএ আসন বা এমপির আসনই তো বোধ হয় নেই। নির্যাতনের বিচার পেতে গেলে ক্ষমতায় আসতে হবে, নাহলে বিচার পাওয়া যাবে না। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। ধরে নিলাম যে যে দোষী সে হচ্ছে শাস্তি পেল, অভয়া বিচার পেল, এরপরে অভয়া মঞ্চের পরবর্তী কি কি কর্মসূচি আপনারা নিচ্ছেন, নাকি অভয়া মঞ্চ ভেঙে যাচ্ছে? অভয়া মঞ্চ আমরা আমরা ভেঙে যাওয়ার জন্য তৈরি করিনি। আমরা প্রথম থেকে বলে এসেছি যে অভয়া এবং অভয়াদের বিচার, আরজি করের অভয়া এবং আরজি করের বাইরে যে অভয়ারা আছে তাদের বিচারের জন্য আমরা লড়াই করব, এবং আমরা এটা করে আসছি। মানে এটা এটা কেবল কথার কথা না। অভয়া মঞ্চ তৈরি হওয়ার পরে বিভিন্ন জায়গাতে একই রকম ভাবে, একই রকম পলিসিতে বিভিন্ন দলের সদস্য সমর্থক গণতান্ত্রিক মানুষ মিলে অভয়া মঞ্চ তৈরি করেন। তার মধ্যে একটা ছিল বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চ,
বৃহত্তর বারাসত অভয় অঞ্চল, তারা নিজেদের নিজেদের এলাকায় নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেই সেই ঘটনাগুলো নিয়ে তারা সক্রিয় হতে শুরু করে। এরকম কোনো ঘটনার খবর পেলেই ভিকটিমের বাড়িতে যাওয়া, সেখানে খবর নেওয়া, থানাতে যাওয়া, বাড়ির লোকের সঙ্গে থানাতে যাওয়া, থানাতে গিয়ে ডেপুটেশন দেওয়া, বিক্ষোভ প্রদর্শন করা, প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া, কোর্টে যাওয়া, এই প্রক্রিয়াটা আমরা চালিয়ে যাচ্ছি। মানে এইভাবে আমরা ওই নিউটাউন রাজারহাটে, যাত্রাগাছি, কোন্নগর, উত্তরপাড়া, ক্যানিং, গড়িয়া, নরেন্দ্রপুর, তারপরে পাঁশকুড়া, দুর্গাপুর, উত্তরবঙ্গে জয়গাঁও, যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে অভয়া মঞ্চের যে সহযোগী সংগঠনগুলো বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, যেমন জলপাইগুড়ি অভয় মঞ্চ আছে, বৃহত্তর দক্ষিণ অভয় মঞ্চ বলে একটা আছে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে বিস্তীর্ণ এলাকা সেখানে কাজ করে। এইটা আমরা করে যাচ্ছি এবং এইটা করে আমরা কোনো কোনো ক্ষেত্রে অপহৃত মেয়েদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, পুলিশকে আমরা বাধ্য করতে পেরেছি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই কাজটা আমরা করে যাব। অভয়া, আরজি করের অভয়া আমাদের বোন, আমাদের সহকর্মী, সে বিচার পেলেও আমাদের অন্যান্য বোন, আমাদের অন্যান্য মেয়েদের জন্য আমাদের যে কাজ সেটা চলতে থাকবে। অভয়া মঞ্চ ভেঙে যাওয়ার কোনো জায়গায় নেই। আর অভয়া তো কোনো ব্যক্তি নয়, অভয়া মঞ্চ অটুট রাখবারই আমরা প্রয়াস চালিয়ে যাব। ডাক্তারবাবু, আপনার জীবন যে দেখেছি সেটা হচ্ছে সবসময় লড়াইয়ে ভরা। যে কোনো জায়গায় অন্যায় হয়েছে, আপনি সেই একদম প্রথম যে সময়টায় যৌবন থেকে, আপনি এখনো যুবক রয়েছেন, সেই যৌবনের সময় থেকে আপনি লড়াই করে যাচ্ছেন, হ্যাঁ, এবং দীর্ঘ বছর কেটে গেল। মানুষ যখন লড়াই করে তারা একটা সময় পাল্টানোর স্বপ্ন দেখে। আপনি সেই স্বপ্ন নিয়ে আপনি লড়াই শুরু করেছিলেন। আজকে এত বছর পরে যখন এসে দেখছেন যে অনিকেত, দেবাশিস, আশফাকুল্লাহ বা রুমেলিকা, আমি সবার নাম নিচ্ছি না কিন্তু সবাই রয়েছেন, হ্যাঁ, তাদেরকে দেখছেন যে তাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, তখন কি মনে হয় যে সময় পাল্টালো না, সেইটা ভেবে কি আফসোস হয়, নাকি ব্যাটনটা যোগ্য হাতে রয়েছে এটা না, ভেবে আমার কোনো আফসোসের জায়গা নেই। প্রথমত আমি যে রাজনীতিতে, মানে যেভাবে আমি রাজনীতি করি, আমি তো আর সংসদীয় রাজনীতিতে কোনোদিন ছিলাম না, আর যাওয়ার ইচ্ছাও নেই। আমি মনে করি যে আমি একটা বেটার সমাজে আমি বাঁচতে চাই। মানে আমি নিজে একটা ভালো সমাজে বাঁচতে চাই, সেই চাওয়াটা আমার স্বার্থ। মানে আমি নিঃস্বার্থভাবে অন্যের জন্য আমি লড়াই করছি আমি মনে করি। আমি মনে করি আমার নিজের স্বার্থটা হচ্ছে একটা বেটার সমাজে বাঁচা, তার জন্য আমি লড়াই করব। তার পাশাপাশি আমি এটাও জানি যে আমি চাইলেই বেটার সমাজটা আসবে না। একটা ভালো সমাজকে কারা আনতে পারে? সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলেই অবস্থাটা পাল্টাবে। তো আমি আমার জবে থেকে বুঝতে শিখেছি, আমি শ্রমজীবী মানুষদের সঙ্গে চিকিৎসক হিসেবে থাকার চেষ্টা করেছি। আর তার পাশাপাশি আমার তো একটা সত্তা আছে, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংগঠক আমি। হ্যাঁ, মানে আমি তো মানে দেবাশিস হালদার আমার চেয়ে 33 বছরের ছোট, রুমেলিকা আরো একটু ছোট, আশফাকও ওরকম 32-33 বছরের ছোট। মানে আজকে যে লড়াই আমরা অনেকদিন আগে শুরু করেছিলাম, মানে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম 1979 সালে, আজকে এত বছর পরেও, আজকে 47 বছর পরেও যে লড়াইটা আমরা শুরু করেছিলাম, সেই লড়াই লড়বার লোক আজকেও আছে। এটা দেখে তো আমি আশান্বিত। আমার হতাশ হওয়ার কোনো যোগ্য হাতে রয়েছে। হ্যাঁ, মানে
পরবর্তী প্রজন্ম আমরা যে লড়াইটা শুরু করেছিলাম সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবে। এবার প্রত্যেকটা সময় আলাদা আলাদা, মানে যে সময় আমরা আমরা ছাত্র ছিলাম, এ সময় আমরা তৈরি হয়েছি, আর এরা তো একটা অন্য অন্য সময়ে তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে আমি একদমই হতাশ নই। আমরাও আশাতেই থাকতে চাই যে অভয়া বিচার পাক, এবং আমরা চাই যে আর কোনো অভয়া যাতে তৈরি না হয়, এইটা আমাদের প্রাথমিক চাওয়া। কিন্তু যদি কোনো জায়গায় অভয়া তৈরি হয়, অভয়া যদি ঘটে, অভয়ার মতো ঘটনা, তাহলে আমরা চাইবো যে তার বিচার হোক, এবং ডাক্তারবাবুরা রয়েছেন তারা ঠিক পৌঁছে যাবেন